সুখকর। সব জল্পনার অবসান ঘটিয়ে বঙ্গভবনের চেয়ারে বসতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের 23তম রাষ্ট্রপ্রধান হচ্ছেন ৮৬ বছর বয়সী এই নোবেলজয়ী। সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ রিটটি দায়ের করেন। রিটে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। আগামী ২০ তারিখে যে প্রেসিডেন্ট নির্বাচন, তার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছি। রুলিং পার্টির সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেয় তাহলে তার সদস্য পদ থাকবে না। এটি একটি গণতান্ত্রিক যে স্পিরিট, সেটা থাকে না। গণতন্ত্র অব দি পিপল, বাই দি পিপল, ফর দি পিপল। রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট দায়ের করা হয়েছে। বিএনপি মূলত জামাত ইসলামীর পাতানো ফাঁদে পা দিল এবং মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী বানানোর মধ্য দিয়ে বিএনপি বিরাট ভুল করল। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিএনপি তার পুরনো ভুলের বৃত্তে পা দিল। বিএনপিকে মাসুল দিতে হবে। যদি আন্তর্জাতিক হিসাব নিকাশ দেখেন এবং সরকার যদি মনে করে, প্রধানমন্ত্রী মনে করেন যে যেভাবে চলছে সবকিছু বাংলাদেশকে প্রোটেক্ট করতে গেলে দিস জেন্টলম্যান উড বি দি মোস্ট eligible or qualified candidate for this post. তবে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হচ্ছেন ডক্টর ইউনূস। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন ডক্টর ইউনূসকে রাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে বেছে নিচ্ছে বিএনপি? এতে বিএনপির স্বার্থ কি? ডক্টর ইউনূস কি রাষ্ট্রপতি হতে রাজি হবেন? যিনি ছিলেন সরকারের অন্যতম প্রভাবশালী মন্ত্রী, যিনি নিজের মন্ত্রণালয়ের গণ্ডি পেরিয়ে একই সাথে প্রধানমন্ত্রী এমনকি আইনমন্ত্রীর ভাষায়ও কথা বলতেন, সেই প্রবল পরাক্রমশালী স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে হঠাৎ করেই সরিয়ে দেয়া হলো তার পদ থেকে। তার জায়গায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একেবারে হট সিটে বসানো হলো পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানিকে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং মনোযোগ সহকারে শুনবেন। তাহলেই আজকে বাংলাদেশের অনেক বিষয় নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা তথ্য জানতে পারবেন বা বুঝতে পারবেন। কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাব। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে আমরা মূল নিউজে চলে যাই। এরপর থেকে যার প্রতাপ দেখে অনেকেই ভেবেছিলেন বিএনপিতে তারেক রহমানের পর তিনিই হয়তো সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। সেই সালাউদ্দিন আহমেদকে কেন এভাবে ডানা ছেটে দেয়া হলো, কেন তাকে সরিয়ে দেয়া হলো তুলনামূলক কম গুরুত্বপূর্ণ এলজিআরডি মন্ত্রণালয়। অন্যদিকে ভারতের মাটিতে বসে প্রবীণ সাংবাদিক সুবীর ভৌমিক সালাউদ্দিন আহমেদকে নিয়ে এমন কি বিস্ফোরক দাবি করলেন যা শুনে চোখ কপালে উঠেছে খোদ রাজনৈতিক বিশ্লেষকদেরও। র অফিসারদের পায়ে ধরার যে অভিযোগ সুবীর ভৌমিক করেছেন, তার পেছনের আসল রহস্য কি? দেশের রাজনীতি, তারেক রহমানের মাস্টার স্ট্রোক এবং সালাউদ্দিনের এই অভাবনীয় পতনের পেছনের সমস্ত অজানা গল্প জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণার পর থেকেই মন্ত্রিসভায় একটি বড় ধরনের রদবদলের আভাস পাওয়া যাচ্ছিল। যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বা এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তাই তার পদত্যাগের পর স্বাভাবিকভাবেই এই পদটি শূন্য হয়ে যায়। আর ঠিক এই সুযোগটি কাজে লাগালেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শূন্য হওয়া এলজিআরডি মন্ত্রণালয়ে তিনি বসিয়ে দিলেন সালাউদ্দিন আহমেদকে। আর সালাউদ্দিনের ছেড়ে দেওয়া সবচেয়ে স্পর্শকাতর এবং চ্যালেঞ্জিং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব তুলে দিলেন শহীদউদ্দিন চৌধুরী অ্যানির কাঁধে। কাগজে কলমে এটি একটি সাধারণ দফতর পুনর্বন্টন মনে হলেও রাজনীতির ভেতরের খবর যারা রাখেন তারা খুব ভালো করেই জানেন এটি আসলে সালাউদ্দিন আহমেদের ব্যর্থতার এক বিশাল আমল নামার চূড়ান্ত ফলাফল। 5ই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর যখন নতুন সরকার গঠিত হয়, তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো এত গুরুত্বপূর্ণ পদে সালাউদ্দিন আহমেদকে বসানো নিয়ে দলের ভেতরেই চাপা ক্ষোভ ছিল। রুহুল কবির রিজভী, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ডক্টর আব্দুল মঈন খানের মতো অসংখ্য ত্যাগী, বর্ষিয়ান এবং চরম দুঃসময়ে দলের হাল ধরে রাখা নেতারা যখন অনেকটাই কোণঠাসা, তখন দীর্ঘ সময় ভারতের শিলংয়ে বসে থাকা সালাউদ্দিন আহমেদকে এই হট সিট উপহার দেওয়াটা অনেকেই মেনে নিতে পারেননি। তারপরেও মানুষের একটা প্রত্যাশা ছিল হয়তো তিনি তার কাজের মাধ্যমে এই পদ প্রাপ্তির যৌক্তিকতা প্রমাণ করবেন। কিন্তু বাস্তবে ঘটল ঠিক উল্টোটি। বিগত 6 মাসে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো দৃশ্যমান উন্নতি তো হয়নি, বরং সব যেন কেবল অবনতির দিকেই গেছে। দায়িত্ব নেওয়ার পর থেকে তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উন্নত করা, চাঁদাবাজি বন্ধ করা, সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া এবং অবৈধ অস্ত্র উদ্ধার করা। মার্চ মাসে তিনি পুলিশকে নির্দেশ দিয়েছিলেন চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের তালিকা করে ব্যবস্থা নেওয়ার। মে মাসে আইনশৃঙ্খলা বাহিনী দেশব্যাপী বিশেষ অভিযানও শুরু করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ 1254 জন চাঁদাবাজের একটি তালিকাও তৈরি করে। বলা হয়েছিল চাঁদাবাজ যে দলেরই হোক, যত প্রভাবশালী হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। কিন্তু কয়েক মাস পর যখন সরকারকে আবারও দেশব্যাপী চাঁদাবাজদের বিরুদ্ধে অল আউট অভিযান চালানোর ঘোষণা দিতে হয়, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে সালাউদ্দিন আহমেদের আগের উদ্যোগগুলো তাহলে কতটা কার্যকর ছিল। মানুষ আসলে পরিসংখ্যান বা লম্বা চওড়া রাজনৈতিক বক্তব্য দেখতে চায় না। সাধারণ মানুষ চায় রাতে নিরাপদে বাড়ি ফিরতে, ব্যবসায়ীরা চান
চাঁদাবাজির ভয় ছাড়া স্বাধীনভাবে ব্যবসা করতে। কিন্তু সালাউদ্দিন আহমেদের শাসন আমলে আমরা কি দেখলাম? দলের নাম ভাঙিয়ে একদল সুবিধাবাদী মানুষ সারা দেশে চাঁদাবাজি, দখলবাজি আর সন্ত্রাসের রাজত্ব কায়েম করলো। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কেবলই ফাঁকা আওয়াজ দেওয়া হলো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। একটি হত্যাকাণ্ডের পর আসামি গ্রেফতার করার চেয়ে সেই হত্যাকাণ্ডটি যেন ঘটতেই না পারে সেই পরিবেশ তৈরি করাই স্বরাষ্ট্রমন্ত্রীর মূল কাজ। কিন্তু পুলিশ প্রশাসনের উপর তিনি কোনো কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারলেন না। এই চরম ব্যর্থতাগুলো কখনোই তারেক রহমানের নজর এড়ায়নি। নির্বাচনের আগে এবং পরে তারেক রহমান অত্যন্ত স্পষ্টভাবে একটি বার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন তিনি সকল মন্ত্রণালয়, সকল মন্ত্রী এবং এমপিদের কাজের উপর কড়া নজর রাখছেন। কে কেমন পারফর্ম করছেন, কার দ্বারা মানুষের কতটুকু উপকার হচ্ছে, তার সবকিছু রিপোর্ট তার কাছে যাচ্ছে। তারেক রহমান প্রমাণ করে দিলেন দলে কেউ অপরিহার্য নয়। ব্যর্থ হলে, কথা দিয়ে কথা না রাখতে পারলে তাকে যে সরে যেতেই হবে, সালাউদ্দিন আহমেদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দিয়ে পুরো দেশের রাজনৈতিক অঙ্গনে সেই কঠোর বার্তাই যেন দিয়ে রাখলেন তারেক রহমান। তবে সালাউদ্দিন আহমেদের এই রদবদলের খবরের মাঝে একেবারে বোমা ফাটিয়েছেন ভারতের বর্ষিয়ান সাংবাদিক সুবীর ভৌমিক। 5ই আগস্ট ঘটার পর নির্বাচনে যখন সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ক্যামেরার সামনে বসে বড় বড় কথা বলছিলেন, ভারত বিরোধী নানা কড়া বক্তব্য দিচ্ছিলেন, তখন সুবীর ভৌমিক একটি ভিডিও বার্তায় সালাউদ্দিনের অতীত নিয়ে চরম বিস্ফোরক কিছু তথ্য সামনে আনেন। সুবীর ভৌমিকের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যেখানে সুবীর ভৌমিক সরাসরি সালাউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে বলেন, এত ভয় কেন? সালাউদ্দিন সাহেব বড় বড় কথা বলছেন, আমার নাম করে হইচই করেছেন শুনেছি। তিনি প্রশ্ন তুলেছেন। সুবীর ভৌমিক এই বলে সেই বলে, সালাউদ্দিন সাহেব আপনি তো আমার কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন না। আপনি 7 বছর ভারতে কেন বসেছিলেন? তখন ইন্ডিয়ার পায়ে ধরেন নাই? কেন বলেননি যে আমাকে দেশে ফেরত পাঠিয়ে দিন? আপনি তো তখন ভয়ে কাঁপছিলেন। আপনি বলেছিলেন আমাকে দেশে ফেরত পাঠাবেন না, তাহলে র্যাব আমাকে মেরে ফেলবে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আমাকে ভারতের সীমানায় পেলেই খুন করবে। সুবীর ভৌমিক এখানেই থামেননি, তিনি ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কর্মকর্তাদের সাথে সালাউদ্দিনের গোপন আতাতের কথাও ফাঁস করে দেন। তিনি অত্যন্ত ক্ষোভের সাথে বলেন, আপনি কি তখন রয়ের লোকদের পায়ে ধরে বলেন নাই আমাকে বাঁচান? সুরেশ কালরার পায়ে ধরেন নাই, যে তখন শিলংয়ের স্টেশনের চিফ ছিল? এখন এত বড় বড় কথা বলছেন। আপনাদের সব কুকীর্তি তো আমাদের জানা আছে, কার কোথায় কি টিকিট বাধা আছে আমরা সব জানি। সালাউদ্দিন আজকে বড় বড় কথা বলতেছেন, কিন্তু সেদিন আমাদের রয়ের সুরেশ কালরার পায়ে ধরে রীতিমতো কেঁদেছিলেন যাতে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো না হয়। সুবীর ভৌমিকের এই বক্তব্য দেশের রাজনীতিতে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। যে মানুষটি আজ দেশের অন্যতম প্রধান নীতি নির্ধারক হিসেবে হুঙ্কার ছাড়ছেন, তিনি ভারতের মাটিতে বসে নিজের প্রাণ বাঁচাতে ভারতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের পায়ে পড়েছিলেন। এমন অভিযোগ যদি সত্যি হয়, তবে তা দেশের সার্বভৌমত্ব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো স্পর্শকাতর জায়গার জন্য কতটা হুমকি স্বরূপ ছিল তার বলার অপেক্ষা রাখে না। একদিকে দেশের ভেতরে আইন শৃঙ্খলা রক্ষায় চরম ব্যর্থতা, অন্যদিকে ভারতীয় গোয়েন্দাদের সাথে অতীতের এমন লজ্জাজনক আতাতের অভিযোগ। সব মিলিয়ে সালাউদ্দিন আহমেদের আমলনামা এতটাই ভারী হয়ে গিয়েছিল যে তাকে হট সিট থেকে সরানো ছাড়া তারেক রহমানের সামনে আর কোনো বিকল্প ছিল না। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি কি পারবেন এই পরিস্থিতির পরিবর্তন করতে? পানি সম্পদ মন্ত্রণালয় থেকে তাকে একেবারে সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো জটিল জায়গায় নিয়ে আসা হয়েছে। তার সামনে এখন বিশাল পাহাড় সম চ্যালেঞ্জ। সালাউদ্দিন আহমেদ যে কাজগুলো করতে চরমভাবে ব্যর্থ হয়েছেন, পুলিশ প্রশাসনকে যেভাবে দলীয় প্রভাবমুক্ত করতে পারেননি, চাঁদাবাজদের সিন্ডিকেট যেভাবে ভাঙতে পারেননি, অ্যানিকে এখন সেই অসমাপ্ত কাজগুলোই করে দেখাতে হবে। জনগণ আর কোনো অজুহাত শুনতে চায় না, তারা চায় রাস্তায় নিরাপত্তা, ব্যবসায়িক প্রতিষ্ঠানের চাঁদামুক্ত পরিবেশ এবং একটি পেশাদার পুলিশ বাহিনী। অ্যানি কি পারবেন তারেক রহমানের আস্থার প্রতিদান দিতে, নাকি তিনিও হারিয়ে যাবেন ব্যর্থ মন্ত্রীদের লম্বা তালিকায়? রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট দায়ের করা হয়েছে। দর্শক, আরেকদিকে জামাত ইসলামী বলছে জিতবো কি হারবো সেটা নয়, প্রতিদ্বন্দ্বিতা ছাড়া নির্বাচন চাই না। এখন এই দুইটা বিষয় যদি একত্রে মেলান, তাহলে যদি যে রিট দায়ের করা হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে 70 অনুচ্ছেদ প্রশ্নটা সামনে এনে ওইটার উপর ভিত্তি করে যদি কোর্ট রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত করে যে না, যেহেতু 70 অনুচ্ছেদ নিয়ে কথা হয়েছে, একটা ঐকমত হয়েছে, অতএব 70 অনুচ্ছেদের শুরু হওয়ার আগ পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচন বন্ধ থাকবে, যদি এরকম কোনো সিদ্ধান্ত অলৌকিকভাবে কোর্ট দিয়ে থাকে, তাহলে অবশ্যই জামাত তাতে খুশি। কারণ স্পষ্ট জামাত নেতারা বলছেন যে প্রতিদ্বন্দ্বিতা ছাড়া নির্বাচন চাই না। তার মানে এখানে তো প্রতিদ্বন্দ্বিতার কোনো সুযোগ নেই, প্রতিদ্বন্দ্বিতা চায় জামাত। এবং জামাত এটা বলেছে যে জুলাই সনদ বাস্তবায়ন হলে কর্নেল ওলি জিততেন, যদিও এই কথাটা মোটেও ঠিক নয়। যদি এখন জুলাই সনদ অনুযায়ী গোপন ব্যালটে ভোট দেওয়ার সুযোগ থাকতো এবং ফ্লোর ক্রসিং যদি না থাকতো, তাহলে জামাত জোট মনোনীত প্রার্থীকে এমপিরা ভোট দিত, এটা পুরোটাই একটা ফাও কথা। অবশ্যই বিএনপি রাজাকার পুত্র হোক আর যাকেই হোক না কেন, যাকেই নমিনেশন দিত বিএনপির এমপিরা তাকেই ভোট দিত। আমি মনে করি না যে হামিদুর রহমান আজাদের এই বক্তব্যের কোনো তাৎপর্য আছে। এমন একজনও আপনি পেতেন না বিএনপির মধ্য থেকে যিনি বিএনপি নমিনেটেড রাষ্ট্রপতি প্রার্থীকে ভোট না দিয়ে জামাত মনোনীত রাষ্ট্রপতি প্রার্থীকে ভোট দিতেন না। এটা কখনোই ঘটতো না, এটা পাও কথা। তবে হ্যাঁ, ডেফিনেটলি বিএনপি ক্ষমতা এসেছে, তাদের সংসদের সংখ্যাগরিষ্ঠতা, সেখানে সংসদ সদস্যদের যদি কোনো ভোটাধিকার প্রশ্ন আসে তারা তো এমনিতেই জিতবে, এটা তারা ডিজার্ভ করে। কিন্তু আপনি মিনিমাম স্বাধীনতাটা তো রাখেন, যদি কোনো কারণে, যদি বাই চান্স এরকম কোনো পরিস্থিতি হয়, অথবা ভোট কে কাকে দিয়েছে একজন লোক যদি
ভোট দিতে চেয়ে থাকে, অথবা মানলাম যে যেটা আমার বিশ্লেষণ যে বিএনপি জোটের কেউ জামাত মনোনীত প্রার্থীকে ভোট দিতে আসবে না, তবে জামাত জোটের কেউ বিএনপি নমিনেটেড প্রার্থীকে ভোট দিতে পারে। এটা তো দিতে চাইলে তো তার অধিকার রয়েছে। যে অনেকে আছে মির্জা ফখরুলের ভক্ত, যেমন শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার, তিনি যদি এমপি হতেন তিনি হয়তো মির্জা ফখরুলকে ভোটটা দিতেন, তিনি যেভাবে বলেছেন। যে দর্শক, এখন যদি কোর্ট বৃহস্পতিবার শুনানি হবে, শুনানি হলে স্থগিত করার যথেষ্ট যৌক্তিকতা আছে, কিন্তু আপনারা তো জানেন যে এগুলো মূলত সরকার ইচ্ছার উপর নির্ভর করে। সরকার যদি কোনো নাটকীয় খেলা বা পাতানো এরকম কিছু করে থাকে যে না তারা ইচ্ছা করে রাষ্ট্রপতি নির্বাচন স্টে করিয়ে দিবে, এটা তারা করতে পারে। কিন্তু এই যে রিট, হাইকোর্টের যে রিট, এই খবরটা একটু আমরা দেখি, এটার উপর ভিত্তি করে আমার মনে হয় না যে স্থগিত হবে। রাষ্ট্রপতি নির্বাচন হয়ে গেছে, রাষ্ট্রপতি ফাইনাল হয়ে গেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাকি যে প্রক্রিয়াগুলো আছে এটা দুধবাদ, এর কোনো তাৎপর্য নাই। অতএব এটা বিএনপি এখানে ফিরবে না। সংবিধানের 70 অনুচ্ছেদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রাষ্ট্রপতি নির্বাচনে তফসিল ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ রিটটি দায়ের করেন। ইউনুস আলী আকন্দকে, ইউনুস আলী আকন্দ মূলত জাতীয় পার্টি আওয়ামী লীগের হয়ে খেলেন। তিনি একসময় জাতীয় পার্টি করতেন বলে কোনো সোর্স আমাদেরকে বলেছে। তিনি এমপি ইলেকশন করতে চেয়েছিলেন জাতীয় পার্টির হয়ে। তো সেই জায়গায় হ্যাঁ, ইউনুস আলী আকন্দ অনেক বড় মাপের আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ, বাট তার খেলায় নির্বাচন স্থগিত হবে না। আর দ্বিতীয় কথা, বাংলাদেশে এখনো ভারত অনেক কিছু ঘটিয়ে দিতে পারে। তো সেই জায়গায় যেহেতু এর পছন্দ মতো লোক নির্বাচিত হয়ে গেছে, অতএব এই নির্বাচন ঠেকানোর কোনো চেষ্টা সিরিয়াসলি ভারতপন্থী যারা আছে, রপন্থী যারা আছে বা এর কথা যারা চলে, জাতীয় পার্টি কিংবা আওয়ামী লীগ, তারা এটা করবে না। অতএব এই রিট খারিজ হয়ে যাবে। আর যেহেতু কোর্ট অবশ্যই বর্তমান সংবিধান অনুযায়ী রায় দিবে, তো বর্তমান সংবিধানে 70 অনুচ্ছেদ আছে, আর জুলাই সনদের তো সাংবিধানিক বৈধতা পাইনি। এখন জুলাই সনদ বা ঐকমত বা গণভোটের যে রায়, এটা সাংবিধানিক ভিত্তি এখনো নাই। অতএব কোর্ট কিসের উপর ভিত্তি করে 70 অনুচ্ছেদ প্রশ্নকে সামনে রেখে রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত করবে? না, এর কোনো সম্ভাবনা নাই। কোর্ট এটাকে খারিজ করে দিবে। অতএব মির্জা ফখরুল সময় মতোই রাষ্ট্রপতি হতে যাচ্ছে। তবে যদি স্থগিত করতো, জামাত এতে খুশি হতো, এতে কোনো সন্দেহ নেই, জামাতের মনের মতো হতো। রিটে সংবিধানের 70 অনুচ্ছেদে বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। সংবিধানের 70 অনুচ্ছেদ বলা হয়েছে, কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থী রূপে মনোনীত হইয়া কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হইলে তিনি যদি উক্ত দল হইতে পদত্যাগ করেন অথবা সংসদে উক্ত দলের বিপক্ষে ভোট প্রদান করেন, তাহলে সংসদে তাহার আসন শূন্য হইবে, তবে তিনি সেই কারণে পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হইবার অযোগ্য হইবেন না। রিটকারী আইনজীবীর দাবি, এই বিধানের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হন। কথা তো যৌক্তিক, আমরা তো এই প্রশ্ন শুরু থেকে তুলে আসছি। এতে তাদের গণতান্ত্রিক অধিকারও বাধাগ্রস্ত হচ্ছে। এ কারণে রাষ্ট্রপতি নির্বাচনের বর্তমান প্রক্রিয়া স্থগিত চেয়ে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। এটা জনগণের প্রত্যাশা, কিন্তু এটা করবে না, যেহেতু এই যে আদালতকে সংবিধান অনুযায়ী তো রায় দিতে হবে। তবে হ্যাঁ, হাইকোর্টের, সুপ্রিম কোর্টের অধিকার রয়েছে সংবিধানের কোনো একটা ধারাকে অবৈধ ঘোষণা করা, স্থগিত করা, এটা তাদের অধিকার রয়েছে। কিন্তু সেই অধিকার এক্সারসাইজ করারও একটা প্রক্রিয়া আছে। কোনো একটা, যেমন 70 অনুচ্ছেদের বৈধতা নিয়ে হাইকোর্ট প্রশ্ন তুলতে পারে, বাট প্রশ্ন তুলে তার উপর ভিত্তি করে নির্বাচন স্থগিত করতে পারে না। তো এটা করবে না, রিট খারিজ হওয়ার সম্ভাবনা বেশি আমি মনে করি। কোর্টের ইনহারেন্ট পাওয়ার রয়েছে, কিন্তু সেই ইনহারেন্ট পাওয়ার এখানে এটা সরকারের ইচ্ছার উপর নির্ভর করবে। আর যদি স্থগিত হওয়ার সম্ভাবনা থাকতো, এত ঘটা করে মির্জা ফখরুলকে এভাবে রাষ্ট্রপতি প্রার্থী করা হতো বলে আমি মনে করি না। অন দি আদার হ্যান্ড, জামাত খুশি হতো 70 অনুচ্ছেদকে সামনে রেখে নির্বাচন স্থগিত করলে। যদিও 70 অনুচ্ছেদের প্রতি জামাতের যে প্রেম আছে সেটা আমরা জানি, সেটা আর এক আলাপ। তো ওভারঅল এই রাষ্ট্রপতি নির্বাচনে জামাতের খেলাটা সুন্দর হলো না ওইভাবে। কারণ হচ্ছে এখানে যেসব কথাবার্তা বলছে জামাত, সেটা উদ্ভট যে জুলাই সনদ বাস্তবায়ন হলে জামাতের প্রার্থী জিততো, এটা ভালো কথা, কখনোই জিততো না। বরং জামাত যদি রাজপথে কর্মসূচি দিত, তারা এই নির্বাচন বর্জন করতো, তারা যদি কোর্টে যেত, রিট করতো, এই নির্বাচন ঠেকানোর চেষ্টা করতো, জুলাই সনদ বাস্তবায়নের আগে যে রাষ্ট্রপতি নির্বাচন করা যাবে না, এই প্রশ্ন তুলে যদি একটা হইচই লাগিয়ে দিত জামাত, দ্যাট উড বি কারেক্ট পলিটিক্স। জামাত কুডেন্ট ডু দ্যাট। তো এখন যেটা করছে, নির্বাচনে অংশগ্রহণ করছে, আবার বলছে যে প্রতিনিধিদের নির্বাচন চাই না, আবার বলছে যে আমরাই জিততাম, আবার বলছে না নিশ্চিত করা যায় এটা জানি। তারপর আচ্ছা, এই যে একটা যুক্তি দিচ্ছে যে গণতন্ত্রের স্বার্থে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। আচ্ছা, নিশ্চিত পরাজয় জেনে নির্বাচনে অংশগ্রহণ করা, এটা গণতন্ত্রের কোন স্বার্থ? এমপিদের হাত পা বাঁধা, নিজ দলের প্রার্থীকে ভোট দিতে হবে, এতে কিভাবে গণতন্ত্র রক্ষা হয়? এই জায়গায় গণতন্ত্রের সৌন্দর্যটা আছে কোথায়? এইসব উদ্ভট যুক্তিতর্ক চলছে দেখছি। যদি আন্তর্জাতিক হিসাব নিকাশ দেখেন এবং সরকার যদি মনে করে, প্রধানমন্ত্রী মনে করেন যে যেভাবে চলছে সবকিছু বাংলাদেশকে প্রোটেক্ট করতে গেলে, দিস জেন্টলম্যান উড বি the most eligible or qualified candidate for this post. Now, he's not a serious politician, but his connections and influence is enormous. If he becomes the president, আমেরিকার জন্য ভালো,
আমেরিকার সাথে সম্পর্কের ক্ষেত্রে ভালো, জাতিসংঘের সাথে সম্পর্কের ক্ষেত্রে ভালো, মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে সম্পর্ক ভালো, ইভেন চীনের সাথে সম্পর্কের ক্ষেত্রে ভালো, সব জায়গাতে জয় জয়কার। ই ইজ দ্য মোস্ট, এবং এটা আমরা বলেছিলাম, এটা যতক্ষণ পর্যন্ত মানে আওয়ামী লীগের শেখ হাসিনার এই ভারতীয় আগ্রাসন থেকে ঠেকানো না যাবে, এর বাহিরে কৌশল আর কোনো কিছু হতেই পারে না। আপনি যদি মনে করেন, যদি বর্তমান প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেন উনাকে প্রেসিডেন্ট বানাবেন, বিশ্বাস করেন এখন পর্যন্ত উনি যত সিদ্ধান্ত নিয়েছেন, এখন পর্যন্ত উনার জীবনে, this would be the biggest and the most successful and the right decision, ladies and gentlemen. Yeah. এবং এটা আওয়ামী লীগের এবং ভারতকে কাঁপিয়ে দেওয়ার জন্য সিরিয়াস কাজ। উনাকে যদি প্রেসিডেন্ট বানান বর্তমান প্রধানমন্ত্রী, ট্রাস্ট মি, সরকারের সমালোচনা করার আগে বুঝে শুনে করবেন আপনি। আমি আজকে সিগন্যাল দিয়ে গেলাম আপনাদেরকে, কেন এখানে অন্য একটা উদ্দেশ্য ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। দ্যাটস হোয়াট উই ওয়ান্ট। এছাড়া আমি আবার বলছি, আমরা ভুল করেছি, ভুল করে ফেলছেন আপনারা। জামাতের অনেক ভুল আছে, এনসিপি ভুল করেছে। তারা ঘুম থেকে উঠে তারা বাংলাদেশের কেজিবি কলোনির রাজনীতি নিয়ে তারা সিদ্ধান্ত নেন। নাও, ঘুম থেকে উঠে প্রথমেই দেখবেন আমেরিকান সিএনএন কি বলছে, যদিও কর্পোরেট মিডিয়া, আল জাজিরা কি বলছে, এটা দেখার পরে সিদ্ধান্ত নেবেন আপনি ওই মালিবাগের মতিঝিলের কেজিবি কলোনির মুড়ে গিয়ে কি রাজনীতি করবেন। যদি এটা মাথায় আনতে পারেন, মনে রাখবেন আপনি বাংলাদেশ পরিবর্তন করার রাজনীতি শিখে গেছেন। এর বাইরে যাই কিছু করেন, বুয়া, ফক্কিবাজ, স্টুপিড, এবং এটা কোন কাজে আসবে না। দ্যাটস হোয়াট ইট ইজ। আমি এই কথার অর্থ অনেক গভীর আছে, বোঝার জন্য আমি আপনাদেরকে খালি বলে গেলাম। এর বাইরে আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। প্রতিদিন আপনি যে হাসি দিবেন, এই হাসিটা দেওয়ার আগে বুঝতে হবে তাহলে ঠান্ডা আমেরিকাতে আসছে। ইফ ইউ ক্যান বিলিভ ইট, you can fix your country. If not, you'll be failed. You will be lost. Your dignity, sovereignty to India. I'm telling you today. Just because everything, whatever I say, just because India is our neighbor. That's why. Nasty একটা country. পৃথিবীতে এমন জঘন্যতম nasty country আমি আমার পৃথিবীতে কোথাও দেখি নাই। বিশ্বাস করেন, মানুষ নয়, গভর্নমেন্টের কথা বলছি। Please don't take me otherwise. There are many good people in India, serious good Hindu in India, everywhere. এবং বিজেপি গভর্নমেন্টের পতন অবশ্যই। 2টা বছর দেশটাকে রক্ষা করেন এনসিপি, জামাত, বিএনপি, তারা কোন দিকে যায় দেখবেন আপনারা। 2টা বছর প্রেসিডেন্ট ট্রাম্প থাকা অবস্থা পর্যন্ত দেশটাকে প্রোটেক্ট করে রাখেন ঐক্যের মাধ্যমে। ইয়েস, যদি পারেন এই দেশকে টিকাতে পারবেন, এর বাহিরে কোন হিসাব আপনি মিলাতে পারবেন না। কিন্তু দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।